তার বইয়ের মোড়ক উন্মোচিত হবে। প্রবীরাঞ্জলি লেখক স্বর্গীয় প্রবীর কুমার মিত্র, পুত্র অভিষিক্তা দে। খুব খারাপ লাগছে মানে দেখে এটা যে যার লেখা তিনি নেই এবং তার মোড়ক উন্মোচিত হচ্ছে। আমি 3, 2, 1 জোরে হাততালি। এমন একটি বই যিনি লেখক তিনি এই মুহূর্তে আমাদের এই পৃথিবীতে নেই, তো তাকে সম্মাননা জানিয়ে আমরা সঙ্গে আর নেই। তার বই প্রবীরাঞ্জলি আমরা মোড়ক উন্মোচিত করলাম। মানুষটা নেই কিন্তু কলম থেকে গেছে, অবশ্যই সবাই করবেন। আমি পার্থ মিত্র মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করেছি। আমার নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার বাবা 2015 সালে 3 নভেম্বর মারা গিয়েছিল। সবথেকে বড় জিনিস যেটা আমি মনে করি কোনো মানুষের মধ্যে, সেটা হচ্ছে মানুষের সততা আর মানুষের পাশে দাঁড়ানো, তার বিপদের দিনে তাকে সাহায্য করা, এটা কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস। বাবা তার যতদিন ছিলেন তিনি চিরকাল মানুষের জন্য করে গেছেন, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সেই মানুষ কিন্তু তাকে সারা জীবন কষ্ট দিয়ে গেছে। তার আপনজন এবং যাদের সঙ্গে তার পরিচয় ছিল বন্ধু বান্ধব সবাই। তো এখানে যে 37টা কবিতা আপনি দেখবেন, এই 37টা কবিতা তার যে ব্যথা মানুষের কাছ থেকে পেয়েছে, যে অসম্মান মানুষের কাছ থেকে পেয়েছে, কিন্তু মানুষের জন্য এত করার পরও একজন যে এতটা মানুষের কাছ থেকে কষ্ট পেতে পারে, তাই কিন্তু এই কবিতাগুলোর মধ্যে সেটা প্রকাশ পেয়েছে। এবং সাধারণত কোনো কবি, আমার বাবা তো অ্যাকচুয়ালি কবি ছিলেন না, তাই দেখবেন এই তার যে মূল যে বক্তব্যটা সেটা কিন্তু একই আছে। তার যে কষ্টটা তিনি কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন। এবং আমার বাবা যখন 3 নভেম্বর 2015 মারা যান, আর বেশ বছর দেড়েক বাদে বাবার এই লেখাটা আমি পাই, লেখার বইটা। তারপরে ছাপাবো, করতে দেবো, এই করতে করতে হঠাৎ কিভাবে ওটা খুঁজে পাচ্ছিলাম। তো বছর খানেক হলো আমার খুঁজে পেয়েছি। তো তারপর থেকে আমার একটা ইচ্ছে ছিল যে যখন পেয়েছি খুঁজে, আর বাবা যখন এগুলো লিখে গেছে, তো বাবাকে চিরস্মরণীয় করবার জন্য, বাবার কর্মকে সবার সামনে তুলে ধরার জন্য আমি এই বইটাকে প্রকাশ করার একটা আপ্রাণ চেষ্টা করলাম। এবং পরবর্তীকালে অভিষিক্তা বা দিবালীর সঙ্গে আমার পরিচয় হয়। আমি ওদেরকে বললাম আমার মনের ভাবনাটা, ওরা তখন আমার এই বাবার যে লেখা সেই পাণ্ডুলিপিকে নিয়ে এই কবিতার বইটা প্রকাশ করেছে। এবং এই কারণে আমি প্রজাপুরী প্রকাশনীকে কৃতজ্ঞতা জানাই এবং উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানাই যে আজকে এই সুন্দর অনুষ্ঠানকে সার্থক করার জন্য এবং সবাই এসেছে এবং আমার বাবার জন্য নীরবতা পালন করেছে। আমি আর কিছু বলবো না, একটা কথাই বলতে চাই যে আমি এখানে লিখেছি ভূমিকায় একটা কথা
কথা, সেটা হচ্ছে আমার বাবা উনি আর আমার বাবা খুব সৎ ব্যক্তি ছিলেন। এই দুটোর মধ্যে আমার বাবা খুব সৎ ব্যক্তি ছিলেন, এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। আজকে আমি যেটুকু হতে পেরেছি, আজকে কিন্তু আমি আমার বাবা মার জন্যই হতে পেরেছি। দেখুন, সবার কাছে তার পিতা বা তার মাতা তার কাছে কিন্তু আদর্শ, কিন্তু দেখুন এই মানুষের মধ্যে কেউ কাউকে অসম্মান করছে, কেউ ভুল করছে, সেও কিন্তু কারণভাবে পিতা। কিন্তু আমি আমার এই যতদিন আমি আছি, আমার বাবার মতো সৎ এবং আমার মার মতো এত সরল মনের মানুষ সত্যি আমি দেখি। শুধু ছোট্ট একটা কথা আমি একটু বলি। আমার বাবা যখন অফিসে যেতেন, তো বাবার সঙ্গে আমি যখন যেতাম নিজাম প্যালেসে, তো অনেকে আছে না যারা চা দেয়, বিস্কুট দেয়, মিষ্টি দেয়। তো বাবা বললো যে আমার ছেলেকে একটু মিষ্টি দে। তো সে মিষ্টি দিল, বাবা তাকে পয়সা দিতে গেছে। তো বাবাকে এসে বলছে যে আপনি আমার মেয়ের লেখাপড়ার জন্য টাকা দিয়েছেন, আপনার ছেলেকে আমি একটা মিষ্টি দিচ্ছি। তো এই যে জায়গাটা, এটা কিন্তু চিন্তার বাইরে। মানুষের প্রতি মানুষের যে যে আবেগটা, এটা কিন্তু ধরে রাখা খুব শক্ত। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আশা করি। মূল্যবান কবিতার বই, উপন্যাস, ছোটগল্প বই অনেক কিছু প্রকাশিত হলো এবং আমাদের একটি বই প্রকাশ পেয়েছে। সেজন্য অবশ্যই থ্যাঙ্কফুলনেস এবং গ্র্যাটিটিউডনেস জানাতে চাই। আমি একটি রবি ঠাকুরের কবিতা, সময় এসেনি তো ছোট করে আবৃত্তি করার চেষ্টা করছি। অভিশাপ। সন্ন্যাসী উপযুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিমেছে পবনে, ধুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিষেধের দ্বারা শ্রাবণ গগনে ঘন মেঘের অবলুপ্ত। কাহার নুপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসীগণ চমকে জাগিল, স্বপ্ন জড়িল পলকে ভাবিল, রুদ্রদীপের পলক লাগিল ক্ষমা সুন্দর চোখে। নগরীর নদী চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচরণ সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে তরিতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হইল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সহাস তরুণ নয়ন, করুণা কিরণে বিকচ নয়ন। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নী চলিত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য মঞ্চে এখন আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে আপনি, জানিব তোমার পরিচয়। সহসা ঝঞ্ঝাট রীত শিখায় মিলিল বিপুল অশ্ব,
রমণী কাঁপিয়া উঠিল তারসে, প্রলয় শঙ্খ বাজিল আকাশে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথদূর শাখে ধরেছে মুকুল, রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে কাগমে বাঁশির মতির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নীরবে নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরুণীধিকার কোকিল কুহুরি উঠে বার বার, এতদিন পরে এসেছে কি তার আজই অভিশাপ রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পরে আম্র বনের ছায়ার আধারে, কেউই রমণী করে এক ধারে তাহার জন্ম প্রান্তে। নিদারুণ রোগে মালি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ধানো কালি তন্তার রয়ে প্রজাগণে পুরো পরীক্ষার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে অবশ্যে তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র করিয়া দিল শির পরে, কেঁপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে নকুল উঠেছে কোকিল, জামিনী জোছনা মেঘটা, কে এসেছো তুমি অবদয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজই রজনীতে এসেছে হয়েছে সময়, এসেছি বাসুব দত্তা। নমস্কার। প্রকাশনী বা অন্যান্য সমস্ত প্রকাশনী যে এগিয়ে এসছে, আর সব থেকে ভালো লাগছে কি এখানে না নতুন প্রজন্ম, আর বেশিরভাগ সময় দেখা যায় যে তারা বয়স্ক, তারাই বাংলা ভাষা চর্চাটা করে নিই নাটকে এবং ছড়ায় এবং গল্পের মাধ্যমে আমি তাদের বোঝাতে লাগলাম, তাতে আমি অনেক সুফল পেলাম। তারা কিন্তু খুব সুন্দর করে তাদের পাঠ্য বিষয়টা ভালো করে বুঝতে পারত, আর মস্তিষ্কের কোনো চাপ ছাড়াই বিজ্ঞানটা তাদের মাথায় ঢুকে যেত। এবং সেই কবিতাগুলো বিভিন্ন স্কুলে আমি প্রদর্শন করতাম, নাটক প্রদর্শন করতাম, নৃত্যনাট্য, দূষণের উপর নৃত্যনাট্য লিখে নিয়েছি। 39 জানে না, 39 জানে। সেই যুগে দাঁড়িয়ে আপনারা যদি একটুখানি কয়েকটা বাচ্চাকেও সবাইকে আমরা চেষ্টা করি যে কবিতা লিখুক, বাংলা তারা ভাষায় প্রবন্ধ লিখুক, কল্পনার ডানায় একটু মেরুক, একটু গল্প লিখুক, কিন্তু ওরা পারে, ওরা কিন্তু আমি দেখেছি ওরা পারে, আমরাই দিই না। ভীষণ মন খারাপ হয়ে যেত। ইভেন আমার ছেলেরা, যার জন্য আমিই দায়ী, আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, তাদের মোটেই বাংলা ভাষার প্রতি খুব একটা অনুরাগ বা ভালোবাসা নেই। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আমি দেখেছি এই নবপ্রজন্মের বহু ছেলে সাহিত্যকে প্রচন্ড ভালোবাসে। ইভেন আমি এখনই তো এই হলেও দেখতে পাচ্ছি অনেক ইয়াং ছেলে রয়েছে, তারা সাহিত্য ফুটপাতে চাপ চাপ কুয়াশা
আর দিন রেখে ঘুমিয়েছিল মেয়েটি। ঘুমাতে পয়সা লাগে না, তাই ও ঘুমায়। ভবিষ্যতের পাওনা নেই, অতীত ইচ্ছামতির জলে ধুয়ে উঠেছে। সেদিন রোদ ওঠেনি, হঠাৎই টলমল পায় একটি উলঙ্গ শিশু পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায়। ওর হাতে প্লাস্টিকের সাদা ঘোড়া, একটা তীর্থদূত। মানবতা বাঁচাতে যতটুকু প্রয়োজন। ছোট ছোট মুষ্টিবদ্ধ হাত কিল চড় খুশি হয়ে নেমে আসে দুঃশাসনদের শরীরে। ওরা পালাতে থাকে, হঠাৎ যেন পটভূমি পাল্টে যায়। চারিদিকে শঙ্খধ্বনি, আচারের সুর, গির্জানামে শব্দের কম্পাঙ্ক বাড়িয়ে দেয়। বিশেষ অতিথি যিনি আগে উপস্থিত হননি, কিন্তু এই মুহূর্তে আমি তাকে দেখতে পাচ্ছি। তো আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো লেখক সাংবাদিক শ্রী বরুণ চক্রবর্তী মহাশয়কে। আবার সেই আমি বরুণ চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। পিছিয়ে এসে নাও না দাদা। হ্যাঁ, এদিকে একই তালে রয়ে গেছি। গতকাল সকাল 7টার সময় উঠে গাড়িতে করে চলে যেতে হয়েছিল সুদূর দক্ষিণ 24 পরগনার সুদূর প্রান্তের অন্তরালে রাজারহাট, দক্ষিণ 24 পরগনা সরিষা এবং শিরাপুর সংলগ্ন নলেজ। কবি শ্রী গৌতম দাসকে সম্মানিত করছেন আমাদের প্রকাশনী কর্ণধার এবং তার সহযোগী অভিষিক্তা দে এবং দীপালি মন্ডল। আবারও জোরে এই সুন্দর শুভ সূচনাকে সারা জীবন মনের মনোকথায় জমিয়ে রাখবো, সঞ্চয় করে রাখবো, যাতে সারাটা বছর আমাদের এরকম লেখালেখির জায়গাতেই কেটে যায়। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। নষ্ট করবো না না হেসে। আমরা কেউ রামধর্মের ছানা হব না। আমরা সবাই আজকে হেসে প্রমাণ করে দেব যে আমরা এই 2025-কে কোজাগরী প্রকাশনীর এই অনুষ্ঠান থেকে আমার যে উপলব্ধি সেটা অদ্ভুত রকমের, যে এই যুগে দাঁড়িয়ে দুটো সাহিত্য পাগল বাচ্চা বাচ্চা মেয়ে তারা যে কিভাবে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করলো, আমি খুব কাছ থেকে শুধু দরজা জানলা সব খুলে যাচ্ছে। আলো স্পর্শে অন্ধকার দূর হয় যদি। জানি অন্ধকারে ডুবেছে এই জনপদ, আশার আলোর ভীষণ ক্ষীণ। সেই ক্ষীণ সম্ভাবনার কথা ভেবে কঠিন দেওয়াল উন্মুক্ত করে রাখছি খোলা আকাশের নিচে বিস্তীর্ণ প্রান্তরে। সেই বহু আকাঙ্ক্ষিত আলোর ভাষায় নির্ময়ী ক্রন্দন সম্পাদিকা অভিষিক্তা দে এবং প্রচ্ছদ প্রণতাল বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। কৌশিক গাঙ্গুলি মহাশয়ের ভালোবাসা তোমায় বললাম।
50টা বইয়ের পর উপন্যাস লিখবো, প্রকাশক রেডি হয়ে গেছে। দেখো 50টা বই যখন পত্রিকার হবে ধরা যাওয়ার বাইরে, তখন কত উচ্চতায় উঠে যাবে। আমার শুভেচ্ছা, আমার আশীর্বাদ সব রইল। সময় আমাদের বিশেষ মানুষটা যে সবাইকে সম্মানিত করছে, তাকে সম্মানিত করার সময় এসেছে আমাদের। আমরা এত ছোট কেন হাততালিটা হলো, আমরা অনেক বড় হাততালি। কুইজের অনুষ্ঠানটা করে নিই, আপনাদের ভালো লাগবে, প্লিজ একটু ধৈর্য ধরুন, এরপরেই আমরা সম্মাননা। ওর লড়াইটাও আরো দেওয়া, ও ক্যান্সারের সাথে লড়াই করছে, ছোট একটা মেয়ে, একটা পত্রিকার সম্পাদিকা, কলমের কালি। তো সকলে প্লিজ ওর জন্য একটু হাততালি দেবেন, এবং যদি আপনারা পারেন ওর পত্রিকাতেও একটু লেখা দিয়ে। 3-4 জন না তাহলে পুরস্কৃত করা যাবে না, ঠিক আছে ম্যাডাম? আপনার পুরস্কার এখন রেডি না করে দেবেন? আর যদি পরে দেন তো নামগুলো লিখে নিতে হবে যারা পারবে। এখনই দেবেন? তো যার আসল নাম ছিল কাগজ ফুল, অমল দাস যার পুরনো নাম বাদল লাঠি, সোনাঝুরি যার আসল নাম আকাশমণি। কে সেই মহান ব্যক্তিত্ব? আপনারা দেখছেন কি আগে হাত তুলেছে? আমি কিন্তু দেখিনি, আমি পড়ছিলাম তো 3-4টে হাত তুলেছে। ম্যাডাম কাকে দেয়া যায় আপনি বলুন? ডিসেম্বরে 4টে হাত, সব 4টে পিছন থেকে শুরু, পিছন থেকে ওই স্যারের কাছে বলুন স্যার। আর মানে শোয়াতে বসাতে যার কথা না বললাম আমরা পারি না, সেই বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করলাম, ঠিক আছে? ওনার জন্য একটা ক্লাস হয়ে যায়। আচ্ছা ট্যাগলাইনটা কার, উক্তিটি কার? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। খুব সুন্দর। আর আমি এখন ভালো জায়গায় এসেছি বলে এইসব উত্তর কিন্তু পাওয়া যায় না। অনেক জায়গায় কুইজ করে দেখেছি, ওনার জন্য একটা বড় করে হাততালি দিন। উত্তর কিন্তু পাওয়া যায় না এসব প্রশ্নের। খুব সুন্দর, খুব সুন্দর। আমি বলে দিচ্ছি, মদন মোহন তর্কালঙ্কার, যিনি বেধুয়ার বাড়িতে থাকেন, বিল্লভ গ্রামে থাকেন, মানে থাকতেন আর কি, অনেক পুরনো ব্যাপার এটা। তর্কালঙ্ক, হ্যাঁ এইটার মধ্যে একটা কানেকশন আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোনটা এবার বলো না। না বিজ্ঞাপন তো বটে, আমি তো বলে দিচ্ছি এগুলো বিজ্ঞাপন। এইটা প্যালিন্ড্রোম, একেবারে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর। মানে কোন সীমার মাসি, মানে এদিক থেকে যাও না, একেবারে সঠিক উত্তর। মানে সামনে থেকে পড়লে যে শব্দটা হবে, পিছন থেকে পড়লে সেই বানানে সেই শব্দটাই উচ্চারণ হবে। একটা হাত হচ্ছে আইসক্রিমের বাংলা, পারবে না? আইসক্রিমের বাংলা একটা হাত হচ্ছে, বলুন স্যার। না বলো না, হয়নি হয়নি, হ্যাঁ বরফ না, এটা কি লাস্ট? যতটা আমার দ্বারা সম্ভব ততটুকু চেষ্টা আমি করেছি। আশা করছি সমস্ত পাঠক পাঠিকা এবং গুণীজনদের হৃদয় স্পর্শ করতে পারবে, কারণ বন্দিশালার পাখি কাব্য গ্রন্থটিতে বেশ কিছু কবিতা আছে, যে কবিতাগুলো সত্যি মানুষের জীবনে সমস্যার কথা বলে। এমনিতে আমার প্রতিটা কাব্যেই মানুষের কথাই বলা হয়ে থাকে, কারণ বন্দিশালার পাখি ওনার হাতে মেমেন্টো তুলে দিতে বলবো। আর আমি জানতে চাইবো যে আপনাদের কুইজের অনুষ্ঠানটা কেমন লেগেছে। আচ্ছা একটা হাততালি প্লিজ ওনার জন্য।
একটু ব্যাক সাইডটাও দেখিয়ে দেবেন, সকলের ছবি আছে, একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন। একটু ব্যাক সাইডে লেখকদের ছবি সমন্বিত বই আবেগের জলছবি, লেখকদের পরিচিতি সমন্বিত বই পরিচিতি এবং গদ্য সংকলন গোধূলি আলো প্রকাশিত হচ্ছে। 3, 2, 1 জোরে হাততালি। লক্ষ্মী বিশ্বাস, পিঙ্কি বিশ্বাস, রাত্রি দে, পিয়া গুহ এবং স্বরূপ সরকার এই গদ্য সংকলনের লেখক। নীলাদ্রি রুজ, সৈকত দেবনাথ, সুভাশিস চৌধুরী, মানু গৌতম এবং তারা শঙ্কর জানা। যারা এই বইটিতে লেখা দিয়েছেন বা লিখেছেন, নীলাদ্রি রুজ, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি তাদের। নীলাদ্রি রুজ, সৈকত দেবনাথ, সুভাশিস চৌধুরী। সবাই আপনারা ছবি পেয়ে যাবেন, ছবির জন্য চিন্তা করবেন না, সব ছবি গ্রুপে দিয়ে দেবে আমাদের বানানো। আর তুলে বল হ্যাঁ, দেখে মনে হচ্ছে তোমার মন ভরছিল। পূর্ণিমাদি একটা কথা বলেছিলেন যে নবীন প্রজন্ম যাদেরকে আমরা এই